শুভ দুপুর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারকা কথন আমাদের এই আড্ডায়। আড্ডার কোনো বিষয়বস্তু থাকবে না, আড্ডা তো আড্ডা, নানা বিষয়বস্তু ঘুরে ফিরে আসবে। আর যেহেতু আমি একজন নাটকের মানুষ, আর এখানে উপস্থিত আছেন আমাদের একজন খুবই গুণীজন অতিথি, তিনিও নাটকের মানুষ, তবে তিনি নাটকের মানুষকে তৈরি করেন, একজন কারিগর, যার হাতে আমিও তৈরি হয়েছি অনেকটা। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ক্ষমা হারুন ভাই। তিনি একসময় দাপুটে প্রডিউসার ছিলেন বাংলাদেশ টেলিভিশনের, এবং শেষের দিকে রিটায়ারমেন্টের আগে তিনি ছিলেন একটা মহাপদে আরও উপমহাপরিচালক। তা আমাদের কাছে তো হারুন ভাই, এই পদগুলো আমার মুখে আসে না, আমাদের ভীষণ প্রিয় হারুন ভাই। চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। সুস্বাগতম হারুন ভাই, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। কেমন আছেন? ভালো। গল্পটা আপনি শুরু করে দিন। সেই বিটিভিতে আমাদের কত সোনালী স্মৃতি আছে, কত গল্প আছে, এবং ফিরে দেওয়া অরণ্য নাটক, সেই নাটকের প্রযোজক আপনি ছিলেন, এবং আমরা প্রযোজক বলতে বুঝতাম একজন শিল্পীকে তৈরি করা। আমাদের সময় আমরা সবাই আপনাদের হাতে তৈরি হয়েছি। সেই গল্পগুলো একটু শুনি, তারপরে আস্তে আস্তে তো আরও অনেক গল্প চলে আসবে। আমি তো বাংলাদেশ টেলিভিশনে আসার আগে আমি কিন্তু মঞ্চের সাথে যুক্ত ছিলাম, এবং আমি দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি। এখন আমার মঞ্চের সাথে একটা সম্পৃক্ততা আছে। এই প্রসঙ্গে আমি শুরু করার আগেই আমি কিন্তু প্রথমে আজকে স্মরণ করছি, আজকে 18 জুন আমাদের দুইজন অসাধারণ নাট্য ব্যক্তিত্ব, ভালো হয়েছে জি, অসাধারণ গুণীজন, যাদেরকে আমরা অনুসরণ করি, এবং যখন আমরা নাটক শুরু করেছি তাদের অভিনয়, তাদের নির্দেশনা, তাদের বিভিন্ন ধরনের কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তার ভিতর একজন হচ্ছেন মঞ্চ সারথী আতাউর রহমান। উনি জন্মগ্রহণ করেছিলেন 1941 সালে, এবং আজকে তার 85তম জন্মবার্ষিকী। আমি তাকে স্মরণ করছি। উনি অল্প কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। এরপর এই 18 তারিখেই আরেকজন অসাধারণ ব্যক্তিত্ব, গুণীজন, ফেরদৌসী মজুমদারের জন্মদিন। উনি মঞ্চসারথী আতাউর রহমান থেকে 2 বছরের ছোট। তার মানে ওনার এবছর হচ্ছে 83 বছর। তার প্রতিও অনেক শ্রদ্ধা। এখনও তাদের যে কাজ এবং সমাজে তাদের যে একটা অনেক কিছু, মানে বিশেষ করে নাটকের ক্ষেত্রে, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তারা যে অবদান রেখেছে, তারা তাদের জায়গা থেকে এতটুকু নড়েনি, একদম শেষ পর্যন্ত তারা কাজ করে গেছেন এবং কাজ করছেন। ফেরদৌসী আপাতত এখনো কাজ করছেন, এবং তাদেরকে দেখে আমরা অবশ্যই এখনো অনুপ্রাণিত হই, এবং তাদেরকে গভীর শ্রদ্ধা জানিয়ে তোমার যে প্রশ্নটা করেছিলে সেই সময়ের কথা বলি। সেই প্রশ্নের উত্তরের আগে আমাকে দুটো কথা বলার সুযোগ দেবেন। সেটা হচ্ছে যে আমাদের যে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার, আমার প্রথম মঞ্চ নাটক, তখন আমি ক্লাস 8-এ পড়ি বরিশালে, পায়ের আওয়াজ পাওয়া যায়, এবং ওনার অভিনয় আমি শুনেছি, তখন আমার ঢাকায় এসে দেখার সুযোগ হয়নি। কিন্তু আমার মঞ্চায়নের সময় সৈয়দ শামসুল হক উনি গেস্ট হিসেবে গিয়েছিলেন, তো উনি আমাকে ফ্রক পরা দেখে, ও সেই মেয়েটা যেখানে ফেরদৌসী মজুমদার আমাদের শ্রদ্ধেয়, ওনার আর আমি, এটা তো হয় না, কিভাবে আমি করছি। তো এই যে একটা সাহস পেলাম, উৎসাহ পেলাম, উনি বললেন যে ঠিক আছে, শুরু করো তুমি, একদিন তো একটা কিছু হবেই। তো উনি আমার ভীষণ একজন আইডল ছিলেন। আমি অদেখা ছিলেন, নামে তাকে ফেরদৌসী মজুমদার, শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার, টেলিভিশনে প্রচুর নাটক দেখেছি, কিন্তু আমার স্কুলে পড়া অবস্থায় তার মঞ্চ নাটক দেখার সুযোগ হয়নি। তিনি একজন। আর আপনি আজকে যে শ্রদ্ধেয় আতাউর রহমান, ওনার কথা বলছেন, ওনারও অনেক অবদান আছে। ওনাকে তো আমার মনে হয় সবসময় একটা লাইভ বুক, কিছু বললেই রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, অনেক কিছু উনি নিয়ে আসেন। অন্যরকম একজন মানুষ, প্লিজ বলেন এখন। এবং এনারা কিন্তু শুরু করেছেন মানে আমাদের স্বাধীনতার পরে, স্বাধীনতার আগের থেকে, মুক্তিযুদ্ধের আগের থেকেই কিন্তু ওনার নাটকের সাথে যুক্ত। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে আমাদের যে নাট্যচর্চা, নাগরিক, নাট্য সম্প্রদায় এবং থিয়েটার, এই দুটা গ্রুপ, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্র, তারপরে মামুনুর রশিদের আরণ্যক,
ঢাকা থিয়েটার ইত্যাদি অনেকগুলি গ্রুপ কিন্তু তখন একসাথে কাজ শুরু করে। এদিকে চট্টগ্রামে থিয়েটার ৭৩, তোমাদের বরিশালেও তখন নাটকের চর্চা শুরু হয়ে গেছে, খুলনায় শুরু হয়েছে। এই যে একটা বড় আন্দোলন নাটক নিয়ে, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। আমি জানি যে নাটকের ক্ষেত্রে তাদের যে অবদান, সেটা এই অল্প সময় বলে শেষ করা শেষ যাবে না। করা যাবে না। বাংলাদেশ টেলিভিশনে আমি যোগদান করি 1980 সালে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম সেই 1972 সাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যচর্চা আমরা নাট্যচর্চা। শুরু করি। সেই সময় 1972-এর আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যচক্র গঠিত হয় এবং নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সদস্যদের ভিতর একজন আমি, মোহাম্মদ নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীন, আল মনসুর, প্রথমে তো এই দলটাই এই হয়, গ্রুপটাই মানে ছিল, যারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেলিম আল দীন খুব তাড়াতাড়ি চলে গেছেন, কিন্তু উনি যে অসাধারণ অবদান রেখে গেছেন আমাদের নাট্য একদম। সাহিত্যে, ভীষণ। এটা বলে শেষ করা যাবে না। আল মনসুরের কথা বলতে পারি, উনি এখনো নাটক করছেন, কিন্তু ওনার যে সেই সময়কার আল মনসুর শক্তিমান অভিনেতা। শক্তিমান অভিনেতা শুধু না, তিনিও কিন্তু তার প্রতিভা দিয়ে অনেক নাট্যশিল্পী তৈরি করছিলেন তখন। হ্যাঁ, আমার একটু কাজ করার সুযোগ হয়েছিল হ্যাঁ তার হ্যাঁ, সাথে। এবং অনেকেই তখন টেলিভিশনে একসময় আল মনসুর, মিতা চৌধুরী, এরা কিন্তু একটা নাম ছিল, এবং এদেরকে তখনকার নতুন নতুন শিল্পীরা অনেকেই কিন্তু তাদেরকে ফলো ফলো করতো। করতেন। আর এই তারা বিষয়টা মানে একটা কি বলবো, বিদ্যাপীঠ মানে ওরকম হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ পাঠশালা, মানে হ্যাঁ, শেখার মতো একটা ব্যাপার ছিল। শোনো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষার্থী, ঠিক সেই সময় আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে স্কলারশিপ পেয়ে যাই, এবং স্কলারশিপের আগে আমি দুইটা মানুষের কাছ থেকে কিছু নাটক সম্পর্কে কিছু পাঠ নিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিছু, তার একজন হচ্ছে সেলিম আল দীন, আর একজন হচ্ছে আল মনসুর। এই যে আল মনসুর, ওনার কথা বলেন, উনি তো বিটিভির নাটকের সময় কি প্রোডিউসার হিসেবে তো উনি কাজ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের সাথেই, হ্যাঁ, মানে producer 1980 ছিলেন। সালে আমরা যখন বিটিভিতে যোগদান করি, ওই সময় উনি প্রডিউসার হিসেবে যোগদান করেন। আচ্ছা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সিনিয়র ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি বের হয়েছেন পরে, কারণ উনি প্রায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যেয়ে আর পরীক্ষা দিতেন না, এই ধরনের একটা ব্যাপার ছিল। যাই হোক, এটা চঞ্চল স্বভাবের ছিলেন। হ্যাঁ, শিশু সুলভ ছিল খুবই। অন্যরকম, মানে উনি ওনার মতো আর কি। ওনার মতো হ্যাঁ, একদম। হ্যাঁ। এখন 1980 সালে আমি যখন টেলিভিশনে যোগদান করি, সেই বছরই কিন্তু স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশ টেলিভিশনে বেশ কয়েকজন প্রযোজক নিয়োগ দেওয়া হয়, আচ্ছা। এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা প্রায় সকলেই সাংস্কৃতিক অঙ্গনে, নাট্যাঙ্গনের সাথে যুক্ত ছিল। এখানে আমি একটু একটা লাইন বলি। এই যে দেখেন যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই যে তখন যে আপনি যে বললেন, এই যে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই মাধ্যমে তাদের একটা ভালো রকম কি কাজ বলে করার সম্পৃক্ততা ছিল, অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, এবং সেই অভিজ্ঞতাটা আপনারা কাজে লাগিয়েছেন। সেই আপনাদের অভিজ্ঞতার ফসলই আমরা অনেক শিল্পীরা। আমি যখন দেখো, আমাদের তো পিএসসির মাধ্যমে এই নিয়োগ হয়, যখন আমাদের মৌখিক পরীক্ষা যেটা হয়, পরীক্ষা যেটা ইন্টারভিউ, হয়, হ্যাঁ। সেখানে যখন তারা দেখলেন যে আমি এনএসডি থেকে পড়াশোনা করে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করা, ওনারা তখন এনএসডি সম্পর্কে এবং নাটক সম্পর্কে অনেক কিছু জানতে চাইলেন। আচ্ছা। এই যে একটা এই বিষয়। তো এখন আমরা যখন টেলিভিশনে কাজ করি, টেলিভিশনকে জানার আগে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের নাট্যাঙ্গন, আমাদের অন্যান্য সমস্ত ফিল্ড এবং কি সাহিত্য, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। একদম। এখন যারা টেলিভিশনে কাজ করছেন, তাদের এই সব ক্ষেত্রে তাদের ধারণা আছে কিনা আমি জানি না। আমার খুব স্মৃতি মনে পড়ে হারুন ভাই, আমরা টেলিভিশন নাটকের সময় মিনিমাম 2 দিন আমরা মহড়া কক্ষে যেতাম, মহড়া হতো আমাদের, এবং সেখানে উপস্থিত থাকতেন চিফ ক্যামেরাম্যান, সেট ডিজাইনার, রাইটার তো থাকবেনই, আর্টিস্টরা তো থাকবেনই, আপনারা প্রডিউসাররা ছিলেন। এই সবাই মিলে কিন্তু একটা রিহার্সাল হতো। সবাই জানতো নাটকটা, পুরো স্ক্রিপ্টটা জানতো,
রিহার্সাল ছাড়া নাটক করার কথা ভাবতেই পারতাম না। আর একটা হতো তো 3 ক্যামেরা, আমাদের একদম ডায়লগ মুখস্থ থাকতেই হবে। কখন কে ক্লোজ নিচ্ছে কি নিচ্ছে আমরা কিন্তু আমাদের সেটা হেডেক ছিল না। তোমাকে এই প্রসঙ্গে বলি, সেই সময়ে আমরা 1980 সালে যখন যোগদান করি, জি তখন টিভি কিউ, পরবর্তীকালে নাম পরিবর্তন হয় টিভি গাইড। হ্যাঁ টিভি কিউ Guide নামে পেয়েছি আমি। একটা ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর একটা পত্রিকা বের হতো, বের হতো। যেখানে টেলিভিশনের সমস্ত প্রোগ্রামগুলি সেখানে লিপিবদ্ধ থাকতো। সেখানে কোন তারিখে কোন প্রোগ্রাম প্রচার হবে আমরা এবং ওইটা দেখি। তার হ্যাঁ। নাট্যকার কে, তার প্রযোজক কে, সেখানে শিল্পীদের নাম পর্যন্ত উল্লেখ করা থাকতো। গানের অনুষ্ঠানও তার ভিতরে শিল্পীদের নাম উল্লেখ করা থাকতো। তার মানে আমাদের 3 মাসের প্রোগ্রামের যে গাইড, এটা কিন্তু আরো 3 মাস আগে তৈরি হয়ে থাকতো। একদম। তার মানে প্রস্তুতিটা কত বেশি ছিল চিন্তা করো। তার মানে আমারকে যে নাটক দেয়া হচ্ছে আমি জানি সেটা 3 মাস আগে থেকে। সুতরাং সেইভাবে আমার স্ক্রিপ্ট তৈরি, আমার শিল্পীদের সাথে কথা বলা, এবং আমরা তখন একটা জিনিস করতাম যে আমরা কিন্তু শিল্পী মানে খোঁজ করতাম, নতুন নতুন শিল্পী তৈরি করার চেষ্টা করতাম। বিশেষ করে তখন তো মঞ্চ অনেক ভালো কাজ, মঞ্চে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী আসছে, তাই না? এই যে মঞ্চ মঞ্চের থেকে। ব্যাপার বললেন, আমার এটাও মনে আছে যে আপনারা কিন্তু মঞ্চে যারা ভালো করছে তাদেরকেই সিলেক্ট করতেন। অবশ্যই। হ্যাঁ, মূল আর্টিস্ট হিসেবে। এবং আমার মনে আছে রিহার্সালে বসলে বলতো যে সবাই ঢাকা থিয়েটারের অমুক, থিয়েটারের অমুক, নাগরিকের অমুক, আরণ্যকের অমুক। আমাদের আইডেন্টিটি ছিল কিন্তু এইটাই। কে স্টার কে সুপারস্টার এগুলো কিন্তু ছিল এই যে না। আমি তোমাকে যে ফিরিয়ে দাও অরণ্যতে সিলেক্ট করেছিলাম, এবং আরেকটা মূল চরিত্রে ছিল তৌকির আহমেদ। তৌকির আহমেদকে কিন্তু আমি থিয়েটার থেকে আবিষ্কার করেছিলাম। আমার মনে আছে। হ্যাঁ, ও তো থিয়েটারে তার একটা নাটক দেখে তাকে ডাকলাম, সে আসলো, তখন সে বুয়েটে আর্কিটেকচারে পড়ে। তোমাকে মনে আছে, তোমাকে আমি সিলেক্ট করলাম ক্যান্টিনে। হ্যাঁ, ক্যান্টিনে তোমাকে দেখে বললাম যে তুমি এই নাটকটা করবা কিনা, তখন আমি তুমি একটু ভয় পাতলা ছিলা, পাচ্ছিলাম ওই কি ছিলা। সিগারেট খেতে হ্যাঁ, হবে নাকি ড্রাগস ট্রাগস। আমি বললাম আমি পারবো, আপনি খুব সাহস দিলেন যে এগুলো হ্যাঁ। কিছু না। মানে কারণ ওই চরিত্রের সাথে পুরো যে বর্ণনাগুলো সেগুলি মিলে যায়, মিলে গেলে আমরা তখন সিলেক্ট করতাম। আমরা তখন এই যে অনেক বড় স্টার, না ওগুলি এগুলো সিলেক্ট না, করতাম এগুলো না আমরা। ছিল না। আমরা যেটা করতাম যে আমাদের নাটকের মাধ্যমে স্টার তৈরি হতো। সেটাই। যেমন তৌকির পপুলার হয়ে গেল, তুমি পপুলার হয়ে গেল, এরকম বহু শিল্পী আছে যারা ওইটাই আমার আমাদের, লাইমলাইটে আসার হ্যাঁ, আমাদের এই নাটক ছিল ফিরে নাটক দরণ। করে আমাদের আমি অনেক গানের অনুষ্ঠানও করেছি, সেগুলি করে এই যে তারা তৈরি হতো। আপনি আরেকটা কাজ করেছিলেন ফিরে অরণ্য করার সময়, যেহেতু ড্রাগসের ব্যাপারে আমাদের কারোর কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদের যিনি রাইটার ছিলেন, পুলিশ অফিসার ছিলেন, হ্যাঁ, তো আপনি খুবই হেল্প করেছিলেন বিভিন্ন জায়গায় নিয়ে টিয়ে দেখানো যে আসলে কিভাবে এই কাজগুলো হয়। এবং আমার মনে আছে হারুন ভাই, আমি কস্টিউম কিনবো আমি বুঝে উঠতে পারছি না, এই তৌকির ভাই এরা এই পুরো টিম আমাকে নিয়ে সেই ইয়েতে গেল, স্টেডিয়ামের ওখানে কি যেন আছে না, হ্যাঁ। ওখানে আমাকে নিয়ে গিয়ে আমার কস্টিউম চয়েস করে আমি কিনে ফেললাম। এই দিনগুলো, এগুলো কিন্তু আসলে কখনোই ভুলবার না। হ্যাঁ, এবং সেটাই। আপনি এত টাইম দিয়েছিলেন তখন। না না, শোনো, তুমি যে বললা যে 2 দিন 4 দিনের রিহার্সেল, আমরা ফিরিয়ে দাও অরণ্যতে কিন্তু আমরা 1 মাসের উপরে রিহার্সেল করেছি। হ্যাঁ, ওটা তো করেছি অনেক। হ্যাঁ, এবং শুধু তাই না, মানে আমার একক নাটক যেটা তোমার মহাপ্রস্থান বা নীলপানিয়া, মহাপ্রস্থানে আমার মনে আছে আমি 1.5 মাস রিহার্সেল করেছিলাম। যে মনে আছে মহাপ্রস্থান, ওই যে পাহাড়ের উপরে রসন জমিল যে বৃদ্ধাকে রেখে আসে, রেখে আসে। তারপরে সেইখানে যুবরাজ খান, তারও কিন্তু প্রথম অভিনয় ছিল, তারা নাজমের প্রথম অভিনয় ছিল ওখানে, এরকম। এবং আমার মনে আছে নীলপানিয়াতে এই যে আমরা প্রসঙ্গ উঠালাম যে এক একজন অভিনেতা, মানে ওই নীলপানিয়া একটু চর অঞ্চলের জায়গা, সেখানে নানা ধরনের প্রতিকূলতা, ঝড়, এবং সেখানকার একটা যুদ্ধ করে ভাষা বেঁচে ছিল থাকা। যেটা অনেকটা নোয়াখালী ভাষার কাছাকাছি। সেখানে দুর্দান্ত অভিনয় করেছিলেন এই ফেরদৌসী মজুমদার, এই আতাউর রহমান, জামাল উদ্দিন হোসেন, তারপরে ডক্টর ইনামুল হক, লাকি নাম, এরা সবাই ছিলেন সেখানে। একদম সব। হ্যাঁ, তারপরে মুজিবুর রহমান দিলু। তা সুতরাং সেই যে বিষয়গুলো, যে প্রত্যেকেই যে নাটক করার আগে চরিত্রের সাথে মিশে যাওয়া এবং নতুন কিছু দেয়া, নতুন ডাইমেনশন দেওয়ার চেষ্টা করা, এই যে নতুন
কিছু দেবার চেষ্টা করার চেষ্টা জন্যই করাটা। তাদের অভিনয় এত সুন্দর, এত ভালো। তুমি এই যে ফেরদৌসী আপার যে সমস্ত নাটক দেখো, উনি একটা নাটক নিয়ে কত গবেষণা করতেন, কত কত এবং চিন্তা ওনার করতেন। প্রসঙ্গে যখন আসছে আমি শুনেছি, যেহেতু আমি থিয়েটারে, উনি কোনো দাওয়াত কোনো কিছুতেই উনি যেতেন না। ওনার ধ্যান জ্ঞান ছিল থিয়েটার আর ওনার স্কুল। উনি পুরো সময়টা, এবং যার জন্য উনি নাকি নিজে একা 7 দিনের রান্না করে সব করে, যাতে ঠিকমতো রিহার্সালটা ঠিকমতো করতে পারেন, ঠিকমতো সময় দিতে পারেন, প্রচুর। হ্যাঁ, তো আমরা এখন একটু আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার ওনার একটু মঞ্চ নাটকের পারফরমেন্স দেখি। জি। বাবা পিয়া, চল ভিতরে চল। ওই তোর ভাই আসনের আগে তোর সাইডটা খাওয়াই দিয়ে সে আইসা পড়লে আবার কই থেকে কি হয়ে যাবে। চল। এই ভাইজানের ভয় নিজের বাড়িতে ওর দানা পানি বন্ধ নাকি আম্মা? সেই দুঃখের কথা তোমার আর কি বলবো বৌমা, আমার হয়েছে যত জ্বালা। আমি তো আর কাউরে অসন্তুষ্ট করতে পারি না। সবাই তো আমার পেটের সন্তান, কাউরে তো আমি ফেলাই দিতে পারি না না। না না, এটা তো ঠিক নয়। বাড়িতে সবার স্বাধীনতা থাকবে সমান সমান। এই লাশ আমার জন্মদাতা পিতার লাশ। লাশের নাম ধীরেন্দ্রনাথ মল্লিক, ধীরেন্দ্র অপেরার মালিক। কি তুমি বলতেছো মা? বলতো বল, তুমি কি পাগল হইলা? কেন পাগল হবো কেন? জন্মদাতা পিতারে বাপ বলেছে তাই আমার পাগল মনে হইতেছে? শুন, এই মোজাহের মন্ডল যেমন তোদের বাপ, তেমনি হতভাগ্য মানুষটা আমার বাপ। আজ থেকে 39 বছর আগে তোগো বাপ মোজাহের মন্ডল যখন বাড়ি থেকে পলায় রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, তখন এই ধীরের অধিকারী তারা আশ্রয় দিছিল। আমি তখন ধীরের অপেরায় যাত্রা করি। দিনের পর দিন, রাতের পর রাত ধীরেন অধিকারী তগো বাবার যাত্রার পাঠ শিখেছে। এক সময় মোজাহের মন্ডল খুব বড় নামি দামি অভিনেতা হয়ে যায়। ততদিনে তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যায়। বাবা সেটা টের পেয়ে ধীরেন অপেরা বন্ধ করে দেয়, ঠিক করে আমার নিয়ে রাতারাতি কলিকাতা যাইব গিয়া। আমিও ব্যাপারটা টের পাইয়া তগো বাবার হাত ধরে পলায় আসি, তার সঙ্গে ঘর বাঁধি। কয়েক বছর পর তবু দাদা ওনারে মাপ দিয়ে পরপারে চলে জায়গা, আমরা পলাশপুরে বসবাস শুরু করি। কি অসাধারণ অভিনয়! এই যে সে কিন্তু পা নিয়ে যুদ্ধ করছে, হ্যাঁ, অপারেশন করা, তারপর একটা মানুষের ডেডিকেশন থাকলে, ভালোবাসা থাকলে, সেই জায়গাটা থেকে এতটুকু সে সরে যাননি। এবং তাদের হ্যাঁ। অভিনয় দেখলে তুমি একটা জিনিস সেই। বুঝবা, সেটা হচ্ছে যে তাকে কখনো স্ক্রিপ্ট মনে করতে হচ্ছে একদম না, না, এবং কারণ আর- একটা স্ক্রিপ্টটা তাদের মাথায় একদম মুখস্থ হয়ে সেই। এমন ভাবে আছে। ঠিক একই জিনিস, এবং এরা কখনো মানে অবসর নেন না না, কিন্তু, একদম না। এবং জীবনের শেষ দিন পর্যন্ত এনারা কিন্তু কাজের ভিতর থাকেন, এই যে সেটাই। নাটকের এই সমস্ত এবং গুণী শিল্পীরা। উনি ফেরদৌসী আপায় কোকিলারা করেছিলেন একক নাটক, আমরা সবাই দেখেছি। এবং ওই নাটকটা দেখার সময় আমি ভাবছিলাম যেরকম কি কখনো আমি পারবো পারবো পারবো। তো বেশ অনেক বছর লেগেছে আমার তৈরি হতে। একটা সময় তো আমি ফুলরানী টিয়া একক নাটক করলাম, এবং কাজটা যে কত কঠিন সেটা তখন আমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করলাম। বলেন হারুন ভাই, আপনার স্মৃতি অনেক, এত এত ভান্ডার, আমি তো জানি কিছুই শেষ হবে না। হ্যাঁ, তা আমিও কিন্তু শুনছি, আমিও সমৃদ্ধ হচ্ছি আপনার কাছ থেকে শুনে, হ্যাঁ। যে আমি অনেক অজানা কথা জানতে পারছি আপনার কাছ থেকে। না, অজানা কথা তো অজানাই, অধিকাংশ কথা তো অজানাই থেকে যায়। থেকেই যায়, সেটাই। কারণ আমরা এমন সব গুণীজনদের পেয়েছিলাম, যেমন আমি যখন বাংলাদেশ টেলিভিশনে যোগদান করি, তখন তো আমি একদম নতুন প্রযোজক, 1980 সালের জুলাই মাসের কথা। তখন আব্দুল আল মামুন ভাই তখন থিয়েটারের অনেক বড় একজন নির্দেশক, অভিনেতা, আর বিটিভির চলচ্চিত্র পরিচালক, আর বিটিভির একজন বড় কর্মকর্তা, উচ্চপদস্থ ছিলেন, হ্যাঁ, কর্মকর্তা। উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। উনি করলেন কি, উনি আমাকে বললেন যে তুমি আমার রুমে বসবা। আচ্ছা, এত বড় একজন কর্মকর্তা, উনি আর একার বসার কথা, কিন্তু উনি করলেন কি, একটা ডিজির সাথে কথা বলে, মহাপরিচালকের নাম আবু সাইদ, যে হারুন আমার রুমে বসবে, এবং সেই সাথে সাথে ব্যবস্থা হয়ে গেল। ওনার রুমে একটা আলাদা টেবিল চেয়ার আমাকে দিয়ে দিলেন। পরবর্তীকালে বুঝেছিলাম যে উনি আমাকে তৈরি করতে চাচ্ছেন। হ্যাঁ, এবং প্রথম দিনে প্রথম আমার যে অনুষ্ঠানটি ছিল, সেটি ছিল একটা লাইভ প্রোগ্রাম। আচ্ছা, হ্যাঁ, তাই আমি ভাবছিলাম যে লাইভ প্রোগ্রাম করতে পারবো, মানে একটু নার্ভাস ছিলাম। সরাসরি হ্যাঁ, প্রচার কারণ তো। 3টা ক্যামেরা, এই সব, একটা গানের অনুষ্ঠান ছিল।
তা সবাই এসে আমাকে ইদ্রিস ভাই এবং আরও যারা ছিলেন নিচেই যারা কাজ করতেন তারা সবাই এসে আমাকে বলে গেলেন যে আপনি কোনো চিন্তা করেন না, একবার শুরু হয়ে গেলে দেখবেন ঠিক হয়ে যাবে। শুরু করলাম, খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেল, কারণ আমার তো সাহসটা হয়ে গেল। হ্যাঁ আর আগে আপনাকে সাহস দিয়েছেন যে ইনি একজন মহিরুহ, যাকে বলি একদম বটবৃক্ষ। তো এবং আমাকে সুতরাং ওনার একটা যে ছায়া নাটক, ছিল আপনার। ওনার একটা নাটকে আমি থাকলাম, উনি আমাকে বলে যে তুই আমার সাথে সাথে থাকো, দরকার হলে আমি কিছু সময় প্যানেলে থাকবো না, ওই সময় তুমি থাকবা। করলাম নাটকটা ওনার সাথে, ওনার প্রয়োজনা, এটা মনে আছে প্রথম। তারপরেই আমি দেখি যে পরের কোয়ার্টারেই আমাকে নাটক প্রযোজনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ সাধারণত জুনিয়র প্রডিউসারদের নাটক অনেক পরে করার সুযোগ আসে, কিন্তু আমি যেহেতু আগেই মঞ্চের কাজ করে এসেছি, এনএসডি-তে পড়াশোনা করে এসেছি, সব মিলায়ে আমি প্রথম থেকেই কিন্তু নাটক শুরু করি। এবং আমার প্রত্যেকটা নাটকই অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিহার্সেল করে ভালোভাবে, এবং সেট ডিজাইনে, লাইটে আমি একটু আলাদাভাবে কাজ করার চেষ্টা হারুন করেছি ভাই, একটু সবসময়। সময় নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আতাউর রহমান ভাইয়ের উপরে স্মরণ করে একটু ওনাকে স্মরণ করে একটু দেখাতে চাচ্ছি। আমাদের যে সংস্কৃতি, এটা হাজার বছর পুরনো। আমাদের চর্যাপদ থেকে ভাষা আজকে এসছি, সেটাও অনেক হাজার বছরের 1100 বছর। তখন হয়তো সাহেবরা ভালো মতো গুছিয়ে ইংরেজিও বলতে পারে না। তারপরে আমাদের পালা গান, কবি গান, যাত্রা গান, পুঁথি পাঠ, আমাদের নাটক, আমাদের ছবি আঁকা, যে গ্রামের ছবি আঁকা না, পটের ছবি, মানে আমাদের বিরাট একটি সংস্কৃতি আছে, যেখানে আমরা মেলা বসতো, গ্রামীণ মেলা, বাঁশি বাজাচ্ছে। তারপরে আমরা ছোটোবেলায় যেতাম, মুড়ি কিনতাম, খই কিনতাম, এসব কিনে মোয়া কিনতাম, ফিরতাম বাড়িতে। আসলে মানুষটা বেশি দিন হয়নি, চলে গেছে, এখনো মনে হচ্ছে যে আছেন আমাদের মাঝে। তবে মানুষ তো তার কর্মে থাকে, তো উনি ওনার কর্মেই আমাদের মাঝে বেঁচে থাকবেন। ওনার সম্পর্কে আর একটু যদি একটু বলেন আতা ভাই। ওনাকে তো আমি চিনতাম অনেক আগে থেকে। ফিরে আসার পরে আমি বাংলাদেশ টেলিভিশনে যোগদান করার পরে আমি নাগরিকের অনেকগুলি নাটক, মঞ্চ নাটক আমি বাংলাদেশ টেলিভিশনে করেছিলাম। উনি আন্তরিক সহযোগিতা ওনার ছিল, এবং সেই সময় নাগরিকে যারা কাজ করতেন প্রত্যেকে, আমি এই ফাঁকে যারা নেই, যেমন ছোটলু ভাই আলী জাকের, ওনার কথা স্মরণ করতে পারি। জামাল উদ্দিন হোসেন, উনিও চলে গেছেন, ওনার কথা স্মরণ করতে পারি। যুবরাজের কথা স্মরণ করতে পারি। হ্যাঁ, তারপর ডক্টর ইনামুল হক, উনিও করোনার সময় চলে গেছেন। এটা সবই তো নাগরিক থেকে আস্তে আস্তে চলে গেছেন। এদের কাছ থেকে আমি যে সহযোগিতাটা পেয়েছি সব কিছুতে, বিশেষ করে আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে যে বিশ্ব নাটক। সাইদ আহমেদ নামে একজন ছিলেন ওই নাট্যকার, বিশ্ব নাটকগুলি আমি ওনারাই অধিকাংশ সময় অ্যাডাপ্টেশন, মানে পৃথিবীর শ্রেষ্ঠ নাটকগুলো থেকে অ্যাডাপ্ট করে আমাকে দিতেন। বাংলাদেশ টেলিভিশনে বিশ্ব নাটক নামে একটা ছিল, আলাদা প্রোগ্রাম ছিল, সাপ্তাহিক না যেন 15 দিন না ওটা বোধহয় 15 দিনে। হ্যাঁ, 15 দিন পর ওইটা ওই একটা নাটক করে আবার 15 দিন রিহার্সাল দিয়ে আরেকটা করতাম, এইরকম। হ্যাঁ, কস্টিউমগুলো ছিল একটু অন্যরকম এবং ছিল, এবং সেখানে সব ভিন্ন ধারার নাটক। আমরা তো সবাই দেখি যে ফ্যামিলি নাটক, নর্মাল রিয়েলিস্টিক বাস্তব, সেখানে কিন্তু অ্যাবসার্ড নাটক, অ্যাবস্ট্রাক্ট নাটক, সেই সুরিয়েলিস্টিক নাটক, কি নাটকের বিভিন্ন ধরন, সেগুলি কিন্তু চর্চা হতো। তার আগে উনি একটা বর্ণনা দিতেন, পুরোটা বলতেন। হ্যাঁ, এটা দিতেন। আর মঞ্চস্থ আতাউর রহমান, ওনার সাথে আমার দেখা হয়েছিল পয়লা বৈশাখের দিন একটা অনুষ্ঠানে। হ্যাঁ, উনি কিন্তু তখনও কিন্তু উনি খুবই সুন্দরভাবে সবকিছু, একটা পারিবারিক একটা অনুষ্ঠানে তার অনেক কথা বলে গেছেন। তার কয়েকদিন পরে আরেকটা অনুষ্ঠানে দেখা, খুব আন্তরিক ছিলেন, এবং সেই কথাগুলি এখনো মনে পড়ে। তার কয়েকদিন পরেই যে উনি চলে যাবেন, এটা কিন্তু তখন আমরা কেউ ভাবতে পারিনি। হ্যাঁ, আমাদের আসলে গল্প শেষ হবে না, আড্ডা শেষ হবে না। হারুন ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদের সাথে ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। এই মুনিরা ইউসুফ মেমি
সেই আপনার সেই ফিরে দেওয়া অরণ্য নাটকেই লাইমলাইটে চলে এসেছে, একটা অভিনয়ের সাহস পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও গল্প হবে, আড্ডা হবে। ধন্যবাদ। আসলে আমরা সেই সোনালী সময়ের মানুষ যারা অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, তৈরি হয়েছি। আশা করছি নতুন প্রজন্ম সেই সুযোগগুলো পাবে, তৈরি হবে। তবে এই যে আমরা এতক্ষণ যাদের গল্প করলাম, যারা কাজ করছো নতুনরা, তারা একটু তাদের সম্পর্কে ভালো করে জানো, পড়ো, বোঝো, নিজেদেরকে তৈরি করো। নিশ্চয়ই প্রতিভা তো তোমাদের কাছেও কম নয়, অবশ্যই আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও আড্ডা হবে, কথা হবে অন্য কোনো অতিথিদের সাথে।